সুপ্রিম কোর্ট আজ আপিল করেছেন, ওদেরকে বেতনের টাকাও ফেরত দিতে হবে। না হবে এক্ষেত্রে তো কারা যোগ্য কারা অযোগ্য সেটা এখনো পর্যন্ত সেটা কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগ্যালিটিস হয়েছে, এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার। এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। এন্টায়ার অবজারভেশনটাকে তারা একজন ডিসেবলের পিটিশন ছিল, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিসেবল রয়েছে তাকে মার্সিফুল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে শি উইল বি ইন সার্ভিস, সেটা রিইনস্টেট থাকবে সার্ভিসে। দেখুন কতদিনের মধ্যে নতুন রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশান বের করতে পারে। তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই। Supreme Court was only with the legal issue whether this panel was legal or illegal, whether the services given to these people are tainted or beyond tainted. So Supreme Court has rightly held it today that the entire panel will go, everything has gone today. বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লাখ লাখ চাকরি প্রার্থীর জীবন ও ভবিষ্যতের সাথে সরাসরি সম্পর্কিত। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় 25,753টি চাকরি বাতিল। আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ। অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম, আমি জানি না এই মুহূর্তে বুঝতে পারছি না কি করবো আমরা। আমি হয়তো মারা যাবো। আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে। মানসিকভাবে বিধ্বস্ত। এখানে জন্মানোটাই আমাদের ভুল হয়েছে। আমাদের ছেলেটার কি হবে? সুপ্রিম কোর্ট সম্প্রতি এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দিয়েছে যে 2016 সালের এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষা নিয়োগ প্রক্রিয়ায় চরম দুর্নীতি হয়েছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে এই নিয়োগ সম্পূর্ণ অবৈধ এবং এই নিয়োগের ফলে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাতিল করা হচ্ছে। এই রায়ের ফলে পশ্চিমবঙ্গে 26,000-এরও বেশি চাকরি প্রার্থী চাকরি হারিয়েছেন। আদালত বলছে যাদের চাকরি অবৈধভাবে হয়েছে তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো যারা সত্যিকারের মেধা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের কি হবে? এই অযোগ্য মুখ্যমন্ত্রীর জন্য একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল আজকে। দেখুন, রাজ্যের অযোগ্য মুখ্যমন্ত্রী, ফেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য লেডি হু ফেল্ড ওয়েস্ট বেঙ্গল, কান্নার দায় মমতা ব্যানার্জিকে দিতে হবে, যিনি ক্ষমতা দখল করে রেখেছেন 11 সাল থেকে। ওই অযোগ্য মুখ্যমন্ত্রীকে দিতে হবে। চোখের জলের দায় ওনার। কোন জায়গায় আমরা যাচ্ছি ভাববো না এতগুলো পরিবারের কথা। আপনি একজন অযোগ্য প্রশাসক, আপনি এক ভুলের জন্য আজকে রাজ্যের গোটা প্রজন্মকে মাসুল দিতে হচ্ছে, আগামী দিনেও দিতে হবে। পশ্চিমবঙ্গ আজকে কোন জায়গায় গর্ব করবে পশ্চিমবাংলা বলুন তো? এই ছেলেমেয়েগুলোর বাড়ির লোক নেই, এদের ভবিষ্যৎ থাকবে না। এর সমস্ত রেসপন্সিবিলিটি এইরকম অযোগ্য মুখ্যমন্ত্রীর পশ্চিমবাংলার, যিনি শুধুমাত্র ভোট ছাড়া আর নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু চিন্তা করেননি। কিভাবে ক্ষমতা ধরে রাখা যায় শুধু এই চিন্তা করে যাচ্ছেন। এই প্রত্যেকটি লোকের দায়িত্ব, পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে, নইলে আগামী দিন এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হবে। দুর্নীতির অভিযোগ কি ছিল? ঘুষ দিয়ে চাকরি বিক্রি হয়েছে, মেধা তালিকা পরিবর্তন করা হয়েছে, বিনা পরীক্ষায় অনেককে চাকরি দেওয়া হয়েছে, যারা পরীক্ষায় বসেননি তারাও চাকরি পেয়েছেন, যোগ্য প্রার্থীদের সরিয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে। এই অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়েছে, যার ফলে হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্ট এই নিয়োগ বাতিলের রায় দিয়েছে। সরকারের ব্যর্থতা, নির্দোষদের শনাক্ত করা হলো না কেন? এই পুরো প্রক্রিয়ায় সরকারের ভূমিকা সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ। কারণ যদি আদালত বলেই দেয় যে অনেক নির্দোষ প্রার্থীও চাকরি পেয়েছিলেন, তাহলে সরকার তাদের আলাদা করতে ব্যর্থ হলো কেন? সরকার চাইলেই সমস্ত নিয়োগপত্র পুনরায় যাচাই করতে পারত, দুর্নীতিগ্রস্তদের বাদ দিয়ে নির্দোষদের চাকরি চালিয়ে যেতে দিতে পারত। কিন্তু সরকার তা করেননি, বরং সবাইকে একসাথে ফেলে দিয়েছে। এর ফলে নিষ্পাপ চাকরি প্রার্থীদের জীবন ধ্বংস হয়ে গেছে। অনেকে গত 8 বছর ধরে চাকরি করছিলেন, তাদের বেকার হতে হলো। আমি জানি না কালকের দিনকে নিয়ে কি হবে, আমি সেটাই বলতে পারছি না। আমি কি বলবো বলুন তো, মানে এরকমও হয় জানি না। আমার তো সব তো ওএমআর সব তো পাবলিশ করা হয়ে গেছিল, সবই তো আছে, ইন্টারভিউ নাম্বার মানে সবই রয়েছে, তো সবটাই পাবলিক ডোমেনে। অ্যালিগেশনস নেই, কিচ্ছু নেই। মানে আমার এতগুলো যে করলো এতজন, তো আমাদের এগেনস্টে তো কোনো অভিযোগ নেই। আমার এগেনস্টে বা আমাদের যাদের 89% টিচার্স আছে অলমোস্ট,
তাদের এগেনস্টে কোনো অভিযোগ, তাদের ফ্যামিলিগুলোর কী হবে বলুন তো? তাদের যে সামাজিক অসম্মান, তাদের যে ফ্যামিলির অবস্থা, আর্থিকভাবে, সামাজিক সব আর্থসামাজিকভাবে কোথায় থেকে দাঁড়াবে? যে অন্যায় করেছে তার জন্য যে শাস্তি নির্ধারিত হয়েছে, আর যে কোনো অন্যায় করলো না, যে সৎভাবে পরিশ্রম করে চাকরি পেয়েছে, যে নিজের একাডেমিক্সের যোগ্যতায় চাকরি পেয়েছে, পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চাকরি পেয়েছে, তাকেও একই শাস্তি, তাকেও চাকরিহীন করা হলো, তাকেও পুরো প্যানেলটা, গাছের গোড়াটা কেটে দিয়ে প্যানেলটা বাতিল করে দিয়ে, এটা আমাদের কাছে একদম চরম অন্যায় হলো। কোনো প্রবলেম নেই, অ্যাকচুয়ালি আমি চাইছি আমার পরিবারকে শেষ করে দিই, অন্তত মরে গেলে বেঁচে যাব। দেখুন, চাকরি না পাওয়া এক জিনিস, পাওয়া চাকরি পেয়ে আপনার একটা পরিবার হয়, বিভিন্ন আর্থিক কর্মকাণ্ডে আপনি জড়িয়ে যান, সেই চাকরি চলে যাওয়া আর এক জিনিস। সেখানে যদি এমনটা হয় যে আপনি কোনো অপরাধ করেননি, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন ছাত্র, চাইলে অন্য যে কোনো পেশাকে বেছে নিতে পারতাম, ভালোবেসে এই পেশায় এসেছি, আজ এই পরিবেশ। এটা হওয়া সম্ভব? তাহলে এতদিনের পড়াশোনা, এতদিনের এত কষ্ট, তাহলে বার্তাটাই বা কি গেল? আমাকে যারা চিনে এসেছে এতদিন ধরে, যারা আমাকে দেখে ইন্সপায়ার হয়েছে যে একদম একটা প্রত্যন্ত গ্রাম থেকে এইভাবে উঠে আসা সম্ভব, তাদের কাছে কি বার্তাটা গেল? লজ্জাটা কি শুধু আমার একার? আর যারা দুর্নীতি করলো, যে নিয়োগকারী সংস্থার এই রকম দুর্নীতির জন্য এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটলো, তারা বহাল থাকবে সবকিছুতে, তাদের কিছু হবে না? চাকরি প্রার্থীদের মানসিক অবস্থা সমাজে মুখ দেখাতে পারছে না। বন্ধুরা, এই রায়ের ফলে অনেকেই মারাত্মক মানসিক চাপে পড়েছেন। এমন অনেক চাকরি প্রার্থী রয়েছেন যারা 8 বছর ধরে পরিবার চালিয়েছেন, এখন বেকার হয়ে গেলেন। যাদের পরিবারে আর্থিক অবস্থা খারাপ, তাদের সংসার চলবে কিভাবে? সমাজে অপমানিত হচ্ছেন, আত্মীয় স্বজন খোঁজ করছেন এবং অনেকেই এতে মজা নিচ্ছেন। এমনকি অনেক চাকরি প্রার্থী মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছেন যে তারা আত্মহত্যার কথাও ভাবছেন। এটা সত্যিই ভয়ানক অবস্থা। আদালত বারবার একটি কথাই বলেছে যে আমাকে এফিডেভিট দিয়ে জানাও যে চিহ্নিত করে দাও বৈধ কারা, অবৈধ কারা। এই বৈধ এবং অবৈধ এই চিহ্নিতকরণ করা সেটা সম্ভব হয়নি বলে এই পৃথকীকরণ সম্ভব হয়নি। আসলে এখানে তো দুর্নীতি হয়েছে এবং এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আপনি দেখছেন যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে কারা যুক্ত? শাসক দলের নেতা মন্ত্রী, তারা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত। আপনি যে শুধু সাদা খাতা দিয়ে চাকরি পেল জমা দিয়ে, তার চাকরি বাঁচাতে চান রাজ্য সরকার। ভাবুন, এর থেকে ডেঞ্জারাস জিনিস আর কিছু হতে পারে? আমরা কেন এই ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়াবো? এখনই সময় নিজেদের অধিকার রক্ষার জন্য সরব হওয়ার। এই সিদ্ধান্তের ফলে নির্দোষরাও ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। সরকারকে বাধ্য করতে হবে যেন স্বচ্ছভাবে নতুন নিয়োগ হয়। আত্মহত্যা নয়, লড়াই করুন। নতুন চাকরি পাবেন, সরকার বাধ্য হবে নিয়োগ দিতে। সরকারের উচিত যারা অবৈধভাবে চাকরি পেয়েছে শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাদের পুনর্নিয়োগ করা, যারা প্রকৃত মেধাবী তাদের নতুন পরীক্ষা নিয়ে নিয়োগ করা। এই ঘটনার শিক্ষা কি? বন্ধুরা, এই পুরো ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দিয়েছে। টাকার বিনিময়ে চাকরি নিলে তার কিন্তু কোনো ভবিষ্যৎ নেই। যারা যোগ্য তাদেরই সুযোগ পাওয়া উচিত। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে। এই ভিডিওতে আমরা সুপ্রিম কোর্টের রায়, চাকরি প্রার্থীদের দুরবস্থা এবং সরকারের দায়িত্বহীনতার বিষয় তুলে ধরেছি। যদি আপনি মনে করেন এই রায়ের ফলে নির্দোষরা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এই ভিডিওটি আপনি শেয়ার করুন আপনাদের পরিচিতদের সাথে। বন্ধুরা, হতাশ হবেন না, রুখে দাঁড়ান। এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন। আপনার লড়াইয়ের সাথে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে।